5 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন। ঈদ যাত্রায় ট্রেনের টিকিটে তুমুল চাপ, 1 ঘণ্টায় শেষ প্রথম দিনের অগ্রিম বিক্রি। এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো, মন্তব্য তথ্যমন্ত্রীর। 16 মাসে দেশে এসেছেন নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা। বিশ্বকাপের খেলা দেখা নিয়ে দুশ্চিন্তা, বঞ্চিত হতে পারেন বাংলাদেশের দর্শক। হামলার আগে লেবাননের 6 অঞ্চলের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরায়েল। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দেশের 5টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধে প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। জুলাই থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধ বা অবসায়নের প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধ বা অবসায়নের তালিকায় থাকা 5টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান হল FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আভিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার 93% থেকে প্রায় 100% পৌঁছেছে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণের অর্থ আদায় করতে পারছে না, ফলে আমানতকারীদের অর্থও ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দিয়েছে। ব্যাংক রেজুলেশন আইনের অধীনে প্রতিষ্ঠানগুলোকে বন্ধ বা অবসায়ন করা হবে। পবিত্র ঈদুল আজহার সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রথম দিনেই টিকিটের ব্যাপক চাহিদা দেখা গেছে। আজ সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র 1 ঘণ্টার মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। আজ বিক্রি হচ্ছে 23 মের যাত্রার টিকিট। এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। দুপুর 2টা থেকে শুরু হয়েছে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। রেলওয়ে জানিয়েছে, ঈদের আগে মোট 5 দিনের অগ্রিম টিকিট পর্যায়ক্রমে বিক্রি করা হবে। 14 মে বিক্রি হবে 24 মের, 15 মে 25 মের, 16 মে 26 মের এবং 17 মে বিক্রি হবে 27 মের যাত্রার টিকিট। এদিকে ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী 21 মে থেকে। যাত্রীরা একবারে সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবেন। তবে ঈদের অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অনলাইনে টিকিট না পাওয়া যাত্রীদের জন্য যাত্রার দিন আসনের 25% স্ট্যান্ডিং টিকিট কাউন্টারে বিক্রি করা হবে। এছাড়াও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হচ্ছে 2টি বিশেষ ক্যাটল ট্রেন। আজ সকাল 8টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হলে প্রথম আধা ঘন্টায় অর্থাৎ সকাল 8:30 পর্যন্ত টিকিট কাটতে প্রায় 60 লাখ হিট পড়ে। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, এদিন বিক্রি হচ্ছে আগামী 23 মের যাত্রার টিকিট। এবার ঈদ উপলক্ষে পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে মোট 43টি ট্রেনের আসন রয়েছে 31,240টি। এর মধ্যে পূর্বাঞ্চলে 15,974টি এবং পশ্চিমাঞ্চলে 15,266টি আসন রয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী সকাল 8:30 পর্যন্ত পশ্চিমাঞ্চলে 14,535টি টিকিট বিক্রি হয়। পরে সকাল 10:30 নাগাদ বিক্রি হওয়া টিকিটের সংখ্যা দাঁড়ায় 15,148টিতে। ফলে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ টিকিট সকালেই শেষ হয়ে যায়। তথ্যমন্ত্রী জাহিদউদ্দিন স্বপন বলেছেন, এক সময় দাড়ি রাখা ও টুপি পরাকেও সন্দেহের চোখে দেখা হতো। পরিকল্পিতভাবে নাটক করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে ধর্মীয় বিরোধ তৈরি করা হয়েছে। আজ উত্তরায় মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদানের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে দেশে এখন শান্তিপূর্ণ রাজনৈতিক সামাজিক পরিবেশ বজায় রয়েছে। তিনি বলেন, 30 লাখ কোটি টাকার ঋণের বোঝা আমরা বহন করছি। আওয়ামী লীগ সরকার ভঙ্গুর অর্থনীতির ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। এই সরকারকে ভাঙা অর্থনীতির হাত থেকে স্বাবলম্বী করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে জানিয়ে তিনি আরও বলেন, এই সময়টাই কেউ যেন আমাদের রাজনৈতিকভাবে বিভাজিত করতে না পারে। আমরা একত্রিত না থাকলে ধ্বংস করা আওয়ামী লীগের অর্থনীতি পুনরুদ্ধার করা সম্ভব হবে না। বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ কমছেই না। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে 16 মাসে নতুন করে 1.5 লাখের মতো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা
UNHCR এই তথ্য জানিয়েছে। মাসিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে 2024 সালের ডিসেম্বর থেকে 2026 সালের বছরের 31 মার্চ পর্যন্ত বাংলাদেশ অনুপ্রবেশ করা 1,49,769 জন রোহিঙ্গা নিবন্ধন করেছে। এর মধ্যে গত মাসে 2,780 জন নতুন আগত হিসেবে নিবন্ধিত হয়েছেন। UNHCR এর তথ্য মতে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে মোট 11,94,123 জন রোহিঙ্গা চিহ্নিত করা গেছে। শরণার্থীদের মধ্যে 78% নারী এবং শিশু, যেখানে 12% প্রতিবন্ধী ব্যক্তি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা বলছে 2024 সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। গত 30 এপ্রিল পর্যন্ত UNHCR 10,44,354 জন রোহিঙ্গা নিবন্ধন করেছে, যারা 1990 এবং 2017 সাল থেকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে 39,691 জন 1990 সালের পর এসেছেন এবং 10,04,663 জন 2017 সালের পর এসেছেন। প্রতিবেদন বলছে রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে 2024 সাল থেকে নতুন শরণার্থীরা বাংলাদেশের নিরাপত্তার সন্ধান অব্যাহত রেখেছে। ফলস্বরূপ 2024 সালের শেষের দিকে ক্যাম্পাসগুলোতে নতুন আগতদের একটি ঢেউ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক শনাক্তকরণ চলছে। বাংলাদেশের ফুটবল প্রেমীদের পাগলামির কথা কে না জানে। শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ এখন জানে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা ঠিক কতটা। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশ জুড়ে অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের পতাকা, জার্সি, সাদ জুড়ে সমর্থনের প্রদর্শন আর রাজ্যকে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ যেন এদেশের মানুষের আবেগের অংশ। তবে 2026 ফিফা বিশ্বকাপ সামনে রেখে এবার বড় অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। 4 বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আগামী 11 জুন 3 আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের 23তম আসরের। তবে এবারের আমেজটা একটু ভিন্ন, কেননা এবারই প্রথমবারের মতো 48 দল নিয়ে বিশ্বকাপ হবে। তবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতে পারবে কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন 2026 ফিফা বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব এখনও কিনতে পারেনি। বেসরকারি কোনো টেলিভিশন চ্যানেল কিংবা ইন্টারনেট ভিত্তিক মাধ্যম OTT প্রতিষ্ঠানগুলোও সম্প্রচার সত্ত্ব এখনও কিনতে পারেনি। ফিফার নীতিমালা অনুযায়ী অনুমোদন ছাড়া বিদেশি চ্যানেলের সম্প্রচার অন্য দেশে সরাসরি দেখানো যায় না। ফলে স্থানীয় কোনো প্রতিষ্ঠান সত্ত্ব না কিনলে বাংলাদেশের দর্শকের জন্য বিশ্বকাপ দেখা কঠিন হয়ে যেতে পারে। বাংলাদেশে 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পেয়েছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক PTE লিমিটেড। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে তাদের কাছ থেকে সত্ত্ব কিনতে হবে। প্রতি বিশ্বকাপ আসরেই দর্শকদের জন্য খেলা সম্প্রচার করে থাকে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন। তবে এবার সম্প্রচার সত্ত্বের উচ্চ মূল্যের কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক PTE বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব বাবদ প্রায় 151 কোটি টাকা চেয়েছে। কর ও অন্যান্য খরচ যুক্ত হলে মোট ব্যয় প্রায় 200 কোটিতে পৌঁছাতে পারে। চুক্তির শর্ত অনুযায়ী মোট অর্থের অর্ধেক 10 মের মধ্যে এবং বাকি অংশ 10 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই শর্তের আওতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ মোট 104টি ম্যাচ সরাসরি সম্প্রচার এবং হাইলাইটস দেখানোর সুযোগ থাকবে। দ্রুত সিদ্ধান্ত না এলে কোটি কোটি বাংলাদেশি দর্শক এবারের বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হতে পারেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রায়ই দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি হলেও নানা অজুহাতে তা ভাঙছে তারা। এরই ধারাবাহিকতায় এবার আরও কয়েকটি অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আল জাজিরার লাইভে আজ বুধবার জানানো হয়েছে, হামলার আগে লেবাননের 6টি শহর ও গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সামরিক বাহিনী বলেছে, যারা থেকে যাবে তারা তাদের জীবন বিপন্ন করবে। তারা বাসিন্দাদের কমপক্ষে 1000 মিটার দূরে খোলা জায়গায় সরে যাওয়ার জন্য সতর্ক করেছে। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।